আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে সেটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, শুকরিয়া আদায় করছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক খিলগা আইডিয়াল স্কুল। আমি তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টার নাম হলো হিসাব সম্পর্কে আলোচনা করব। নবম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য এটা একটা কমন অধ্যায়, দশম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য একটা কমন অধ্যায়। তাই নবম এবং দশম উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এই হিসাব সম্পর্কে তোমাদেরকে আমরা অবহিত করছি এবং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো ফলো করবো আমরা আশা করি। আর যদি কোনো সমস্যা হয় প্রশ্ন করবে, আমরা সেটার উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের আজকের অধ্যায়ের নাম হলো হিসাব। আমাদেরকে হিসাব অধ্যায়ে যাওয়ার আগে আমাদেরকে হিসাব সম্পর্কে জানতে হবে। হিসাব কি? হিসাব হলো একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব নিয়ে হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলা হয়। যেমন বেতন হিসাব, ভাড়া হিসাব, মজুরি হিসাব, আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব ইত্যাদি। হিসাবের প্রকারভেদ, আমরা এখন হিসাবের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। হিসাবের প্রকারভেদ প্রধানত দুই পদ্ধতিতে করা যায়। তোমরা সবাই জানো সেটা দুই পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতি হলো যেটাকে আমরা সনাতন পদ্ধতি, এটার আরেক নাম হলো টিচক পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, আর আরেক পদ্ধতি হলো আধুনিক পদ্ধতিতে। এই দুইভাবে হিসাবের প্রকারভেদ নির্ণয় করা যায়, চিহ্নিত করা যায়। সনাতন বা টিচক পদ্ধতিতে হিসাবে যদি আমরা ভাগ করি সেটা প্রধানত দু প্রকার। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, আরেকটা হলো অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তি বলতে ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন রহিম হিসাব, করিম হিসাব, খিলগা আইডিয়াল স্কুল হিসাব, ন্যাশনাল আইডিয়াল স্কুল হিসাব, এগুলোকে আমরা ব্যক্তিবাচক হিসাব বলবো। রহিম এবং করিম তারা ব্যক্তি, আর খিলগা আইডিয়াল স্কুল এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল এগুলো প্রতিষ্ঠান। সুতরাং ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পর্কিত কোনো হিসাবকে আমরা ব্যক্তিবাচক হিসাব বলবো। ব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার, একটা হলো দেনাদার হিসাব, আরেকটা হলো পাওনাদার হিসাব। দেনাদার হিসাবের আরেক নাম হলো প্রাপ্য হিসাব। দেনাদার হিসাবের আরেক নাম প্রাপ্য হিসাব। দেনাদার বলতে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং আমরা যার কাছে টাকা পাবো তাকেই দেনাদার হিসাব বলা হয়। বাকিতে বা ধারে বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়। পাওনাদার বলতে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যে আমরা যার কাছ থেকে সুবিধা নিয়েছি এবং যে আমাদের কাছে টাকা পাবে তাকে পাওনাদার হিসাব বলে। যেমন আমরা বলতে পারি বাকিতে বা ধারে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। সুতরাং বাকিতে যদি ক্রয় করা হয় তাহলে পাওনাদার সৃষ্টি হবে, আর বাকিতে যদি বিক্রি করা হয় সেটা দেনাদার সৃষ্টি হবে। এরপরে আমরা আসি সনাতন পদ্ধতিতে। আমরা ব্যক্তিবাচক হিসাব বলেছি, এখন আমরা অব্যক্তিবাচক হিসাব সম্পর্কে আমরা আলোচনা করব। অব্যক্তিবাচক হলো যেটা ব্যক্তি নয়। আমরা একটু আগে বলেছিলাম ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কিত ব্যক্তিবাচক, আর ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয় এমন হিসাবকে অব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব এগুলো অব্যক্তিবাচক, এগুলো ব্যক্তির সাথে জড়িত না, প্রতিষ্ঠানের সাথে জড়িত না, এগুলোকে আমরা অব্যক্তিবাচক হিসাব বলবো। অব্যক্তিবাচক হিসাব আবার দু প্রকার, একটা হলো সম্পত্তিবাচক হিসাব, একটা নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব হলো সম্পদ সম্পর্কিত যাবতীয় হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, দালান কোঠা হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, এগুলোকে সম্পত্তিবাচক হিসাব বলা হয়। পরবর্তী হলো নামিক হিসাব। আয় ও ব্যয় সম্পর্কিত যাবতীয় হিসাবকে নামিক হিসাব বলা হয়। আয় হলো যেমন বিক্রয়,
বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক জমার সুদ, এগুলো আয়বাচক হিসাব, এগুলো আয় সম্পর্কিত। আর ব্যয় হলো ক্রয়, বেতন, ভাড়া, মনিহারি, বিজ্ঞাপন, এগুলো হলো ব্যয় সম্পর্কিত। এই আয় এবং ব্যয় দুটাকে যখন আমরা একসাথ করব তখনই সেটা নামিক হিসাব হয়ে যাবে। এই নামিক হিসাব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটা আয় এবং ব্যয় সম্পর্কিত হিসাবগুলোই নামিক হিসাব। এই হলো আমাদের সনাতন বা টিচক পদ্ধতি হিসেবে শ্রেণীবিভাগ। যখন আমরা বলবো আমরা এগুলোকে এভাবে করব। যদি আমরা এটাকে সামারাইজ করে থাকি, যে এই ব্যক্তিবাচক হিসাব, এটাকে যদি আমরা সনাতন পদ্ধতি হিসাবকে আমরা ওইভাবে যদি টোটাল সামারাইজ করে থাকি, তাহলে 1 নাম্বার সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, 2 নাম্বার এটাকে সম্পত্তিবাচক হিসাব, আর 3 নাম্বার আমরা এটাকে নামিক হিসাব। এটাকে যদি আমরা একবারে জিস্টে নিয়ে আসি, সামারাইজে নিয়ে আসে। এখন আসলো আধুনিক পদ্ধতি হিসেবে শ্রেণীবিভাগ। আধুনিক পদ্ধতি হিসাবকে প্রধানত 5টা ভাগে ভাগ করা যায়। এটারও একটা কাহিনী আছে, তোমরা সবাই জানো যে H=L+E, এটা হলো মূল সমীকরণ, হিসাব সমীকরণের। আর এটার একটা বর্ধিত রূপ সম্পর্কে তোমরা সবাই জানো, যেটা H=L+C+R-EX-D। এখন আমরা এই সমীকরণ থেকে আমরা হিসাবের প্রকারভেদ করতে পারি। এ হলো অ্যাসেট বা সম্পদ, এল হলো লাইবিলিটিস বা দায়, সি হলো ক্যাপিটাল বা মূলধন, আর ডি হলো ড্রয়িং বা উত্তোলন। এটাকে একসাথে আমরা মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা ই বলে থাকি, আর এটা হলো আয়, রেভিনিউ, এক্সপেন্স বা ব্যয়। এই সমীকরণ থেকে আমরা হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব, আমরা এটাকে বলতে পারি আয় হিসাব, এটা হলো ব্যয় হিসাব, আর 5 নাম্বার এটা মালিকানা সত্ত্ব হিসাব। এই সমীকরণ থেকেই আমরা একে সম্পদ হিসাব, এলকে আমরা দায় হিসাব, আর বা রেভিনিউকে আমরা আয় হিসাব, ব্যয় এক্সপেন্স বা ব্যয় হিসাব, আর আমরা মালিকানা সত্ত্ব হিসাব, আমরা এই 5 শ্রেণীতে ভাগ করতে পারি। এখন যদি আমরা সংজ্ঞা দেই সম্পদ হিসাব, সম্পদ সম্পর্কিত যাবতীয় হিসাবকে সম্পদ হিসাব বলা হয়। যেমন হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, মজুদ পণ্য, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, অফিস সরঞ্জাম, সুনাম, ইজারা সম্পত্তি, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এই সকলগুলোকে আমরা অসংখ্য সম্পদের নাম আমরা বলতে পারি, এগুলোকে সম্পদ হিসাব বলা হয়। দায় হিসাব, দ্বিতীয় প্রকারভেদ হলো দায় হিসাব। দায় সম্পর্কিত যাবতীয় হিসাবকে দায় হিসাব বলা হয়। আমি যার কাছে আমরা দায়বদ্ধতা থাকি, যেমন পাওনাদার, পদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মনিহারি, এগুলোকে আমরা দায় হিসাব বলবো। আয় হিসাব, আয় সম্পর্কিত যাবতীয় হিসাবকে আয় হিসাব বলা হয়। যেমন বিক্রয়, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, এরপরে প্রাপ্তবাট্টা, প্রাপ্ত কমিশন ইত্যাদিকে আমরা আয় হিসাব বলবো। ব্যয় হিসাব, ব্যয় সম্পর্কিত যাবতীয় হিসাবকে ব্যয় হিসাব বলা হয়। যেমন ক্রয়, মনিহারি, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মূলধনের সুদ, ঋণের সুদ ইত্যাদি। ব্যয়, অসংখ্য ব্যয়। একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ সীমিত, দায় সীমিত, আয় সীমিত, কিন্তু ব্যয়টা অলওয়েজ অসীম, এবং এটা অসংখ্য খাত আছে। এটা বললে কয়েকশো খাত আমরা বলতে পারি। মালিকানা সত্ত্ব হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যাহা দেয় এবং যাহা নেয় তাহা নিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে মালিকানা সত্ত্ব হিসাব বলা হয়। যেমন মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, নেট লাভ, নেট ক্ষতি ইত্যাদি, এগুলোকে আমরা মালিকানা সত্ত্ব হিসাব বলে থাকে। তোমরা কি আমার কথা বুঝছো যে আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবকে প্রধানত 5টা ভাগে ভাগ করেছি। সম্পদ হিসাব, যেটাকে আমরা সংক্ষেপে অ্যাসেট বা বলে থাকি। দায় হিসাব, যেটাকে আমরা সংক্ষেপে লায়াবিলিটি বা দায় বলে থাকি। আয় হিসাব, যেটাকে আমরা রেভিনিউ বা আয় বলে থাকি সংক্ষেপে, যেটা আমরা আর দ্বারা প্রকাশ করি। ব্যয় হিসাব, যেটাকে আমরা সংক্ষেপে ইএক্স, যেটাকে এক্সপেন্স বলা হয়, সেটাকে ব্যয় হিসাব বলা হয়। মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা ই বলে থাকি, ইকুইটি বা মালিকানা সত্ত্ব হিসাব,
এই সমীকরণ থেকে আমরা এটাকে মিলকরণ করতে পারি। এই হলো আজকে আমাদের হিসাব যে প্রকারভেদ, আমরা দুই পদ্ধতিতে সেটাকে বিশ্লেষণ করতে পারি, একটা সনাতন বা টিচক পদ্ধতিতে আর আধুনিক পদ্ধতিতে। টিচক পদ্ধতিতে আমরা এখন সনাতন বা টিচক পদ্ধতিতে হিসাবের নমুনা ছক নিয়ে আমরা করব। হিসাব যেমন দুই প্রকার দুই পদ্ধতি বিশ্লেষণ করা যায়, তেমনি তার উপস্থাপন, তার হিসাব অন্তর্ভুক্তকরণও দুইভাবে করা যায়। একটা হলো সনাতন বা টিচক পদ্ধতিতে, আর একটা হলো আধুনিক পদ্ধতিতে। টিচক পদ্ধতিতে হিসাবের নমুনা ছক হলো, এখানে গড়টা মোট 8টি গড় থাকে। গড়টা দুটো ভাগে বিভক্ত, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। ডেবিট দিকে থাকে 4টি গড় আর ক্রেডিট দিকে থাকে 4টি গড়। এই দুটো ঘর একসাথে যোগ করলে মোট 8টি গড় থাকে। তাহলে সনাতন বা টিচক পদ্ধতিতে হিসাবে মোট গড় 8টি, তার মধ্যে ডেবিট দিকে 4টি, ক্রেডিট দিকে 4টি। ডেবিট দিকে 4টি গড় হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই হলো মোট 8টি গড়, 1 2 3 4 5 6 7 8। এভাবে আমরা টিচক পদ্ধতিতে হিসাবে নমুনা ছক অঙ্কন করব। আর যদি তারা বলে যে আধুনিক পদ্ধতিতে হিসাবের নমুনা ছক আমরা যদি করি, সেখানে মোট গড় থাকে 60টি, অর্থাৎ টি ছক থেকে একটি গড় কম থাকে, সেখানে গড়ের সংখ্যা হবে 60টি। গড়গুলো হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট এবং ক্রেডিট। এই হলো আধুনিক পদ্ধতি হিসাবে নমুনা ছক। এখন প্রশ্ন হলো যে পরীক্ষায় আমরা কোন পদ্ধতিতে যে হিসাবটা উপস্থাপন করব, সেটা কি টিচক পদ্ধতি নাকি আধুনিক পদ্ধতি? এটা অনেক সময় প্রশ্নতে তারা স্পষ্ট বলে দেয় যে টিচক পদ্ধতিতে হিসাবভুক্ত করো, তখন আমাদেরকে বাধ্য হয়ে আমরা টিচকই করব। অনেক সময় তারা বলে দেয় যে আধুনিক পদ্ধতিতে হিসাবভুক্ত করো, তখন আমাদেরকে আধুনিক পদ্ধতিতে করতে হবে যদি তারা বলে দেয়। যদি তারা বলে না দেয়, তারা যদি বলে দেয় বেতন হিসাব করো, ভাড়া হিসাব করো, তখন আমরা কোন পদ্ধতিতে করব? তখন সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে। আমি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করি, কোনটা ভালো বুঝি, সেভাবে আমাকে কাজ করতে হবে। তবে মনে রাখতে হবে আধুনিক পদ্ধতিতে সুবিধা সবচেয়ে বেশি, অর্থাৎ কম সময়ে কম কষ্টে অতি তাড়াতাড়ি সেটা করা যাবে। তাই আমি মনে করব যে কোনো কার্যক্রম আমি দুটোই জানব, কিন্তু আমাকে আধুনিকে উপস্থাপন করলে সেটার সময় আমার অনেক কম লাগবে। যাই হোক, এখন আমরা এই হলো আমাদের হিসাব সংজ্ঞা আমরা দিয়েছি, প্রকারভেদ আমরা আলোচনা করেছি, প্রকারভেদের ভিত্তিতে আমরা তার নমুনা ছক অঙ্কন করেছি, হিসাবের নমুনা ছক আমরা অঙ্কন করেছি। এখন আমরা বিভিন্ন হিসাবের কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় হয় সে সম্পর্কে আজকে তোমাদেরকে আমরা বলবো। সেটা হলো, আমরা সনাতন পদ্ধতিতে আমরা অনেকগুলো শাখা প্রশাখা আলোচনা করেছি। শেষ কথা আমরা সামারাইজ বলেছিলাম যে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব, এই তিনটা কথাই আমাদের মধ্যে চলে আসে। ব্যক্তিবাচক হিসাবে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়, সম্পত্তিবাচক হিসাবে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়, নামিক হিসাবে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়, আমরা আজকে সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করো। ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারীকে, সুবিধা আমরা জানি প্রত্যেকটা লেনদেনে দুটা পক্ষ জড়িত থাকে, একটা পক্ষ সুবিধা গ্রহণ করে, অন্য পক্ষ সুবিধা প্রদান করে। সুবিধা গ্রহণকারী হিসাবকে, ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট হবে, আর সুবিধা প্রদানকারী হিসাব ক্রেডিট হবে। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে বা বাড়লে ডেবিট হবে, সম্পত্তি কমলে বা চলে গেলে ক্রেডিট হবে। নামিক হিসাবে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট হবে, আয় বা লাভ হলে ক্রেডিট হবে। এই হলো সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের আমাদের নিয়ম। এখন আমরা আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণীত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। সম্পদ হিসাব আমরা বলেছি আধুনিক পদ্ধতি হিসাব হলো 5 প্রকার সম্পদ হিসাব: দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। সম্পদ হিসাব, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় হিসাব, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট।
ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আর হ্রাস পাইলে সেটা ডেবিট হবে। এভাবে আমরা ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করে থাকব। এই ক্ষেত্রে এই হলো আমাদের প্রাথমিক কথা এবং প্রাথমিক আলোচনা। আমরা এভাবে আমাদের হিসাবগুলো আমরা চিহ্নিত করব এবং আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা সেটাকে প্রয়োগ করব। তোমরা এখন বোর্ড বইয়ের 51 পৃষ্ঠায় দেখো। 51 পৃষ্ঠায় এখানে বিভিন্ন হিসাব সম্পর্কে অনেকগুলো তালিকা এখানে দেওয়া আছে। কোন কোন হিসাব কোন কোন প্রকারভেদের মধ্যে পড়বে, কারণ ওই প্রকারভেদের উপর আগে আমার প্রথম কাজ হলো, যখন আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করব, প্রথম আমাকে হিসাবের শ্রেণী বিভাগ ঠিক করতে হবে, যে হিসাবের প্রকারভেদ ঠিক করতে হবে। আমি কোন হিসাবের চিন্তা করব সেই হিসাবের বৃদ্ধি হ্রাস আমাকে বুঝতে হবে, বুঝেই আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাই বইয়ের 51 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি এখানে বলে আছে, দেখো যে হিসাব 5 প্রকার। একটা সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব, রেভিনিউ বা হিসাব, ব্যয় হিসাব, যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে মূলধন হিসাব, এখানে তার শ্রেণী বিভাগ বলা আছে। মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, নগদান হিসাব, সম্পদ হিসাব, ব্যাংক হিসাব, সম্পদ হিসাব, ক্রয় হিসাব, ব্যয় হিসাব, বিক্রয় হিসাব। এখানে একটা তালিকা, এবং কী কারণে এটা সম্পদ, কী কারণে মালিকানা সত্ত্ব, এখানে তার কারণ তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে। আমরা যখন এগুলো পড়ব, আমাদের কাছে আমাদের আলোচনার সাথে আমরা এটা মিলাবো, এবং এটা আমাদের কাছে তখন সহজ হয়ে যাবে এবং ইজি হয়ে যাবে। তাই 51 পৃষ্ঠা আমরা এই একটা আছে 51 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা, 53 পৃষ্ঠা, এই 3টা পৃষ্ঠায় অনেকগুলো হিসাবের, এখানে মোট 31টা হিসাবের নমুনা ছক দেওয়া আছে। সেই মোতাবেক আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা করব, ভালোভাবে পড়ে নেব, এবং আমাদের জন্য তখন বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা এখানে কোনটা কি হবে, কোন বিষয় হবে, সে সম্পর্কে বিস্তারিত আছে, আমরা সেগুলো পড়ে নেব। আমরা এখন একটা অঙ্কর মধ্যে যাচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। আমি কি এটা মুছতে পারি? আমরা এটা এখন মুছবো, এবং সেই মোতাবেক আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা আস্তে আস্তে যাব। আমাদের বইয়ের 55 পৃষ্ঠা একটা কাজ আছে এবং একটা নমুনা ছক আছে। সে কাজ এবং নমুনা ছকের আলোকে আমরা যা আলোচনা করেছি তার আমরা সমস্যার সমাধান করব। আমরা আমাদের সমস্যার সমাধান করব। আমরা জাস্ট শুরু করব। আমার এটা হলো কাজ বইয়ের পৃষ্ঠা হলো এটা 55 পৃষ্ঠা। তারা বলেছে, এখানে আমরা প্রশ্নটা পড়ি, নিচের ছক অনুসরণ করে প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসেবে শ্রেণী উল্লেখ করে কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। কারণসহ নির্ণয় করতে বলছে। 1 নম্বর, মালিক কর্তৃক ব্যবসায়ী আসবাবপত্র আনয়ন, বিমল ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, বিমল ট্রেডার্সের ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল, ভাড়া অগ্রিম পাওয়া গেল, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা, রমজানের নিকট হতে ঋণ গ্রহণ 6000 টাকা, বিমল ট্রেডার্সকে পরিশোধ 3000 টাকা, দেনাদারের নিকট হতে প্রাপ্তি 5000 টাকা। এখানে একটা নমুনা ছক আছে, সেই নমুনা ছক মোতাবেকই আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা করব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো এবং দেখো আমরা কিভাবে কাজ করব। ক্রমিক নং অথবা তারিখ, যদি ক্রমিক নং থাকে আমরা ক্রমিক নং দেব। পক্ষ বা হিসাবের নামের গড় হবে, হিসাবের শ্রেণীর হবে, ডেবিট অথবা ক্রেডিটের গড় হবে, টাকার গড় হবে, কারণের গড় হবে। আমরা এভাবে করব। এখানে আমরা ক্রমিক নং, হিসাবের নাম, হিসাব অথবা পক্ষ আমরা যেভাবে বলি না কেন, হিসাবের শ্রেণী, ডেবিট অথবা ক্রেডিট,
টাকা কারণ। আমরা এটাকে সুন্দর করে আমরা প্রত্যেকটা লেনদেনে দুটো পক্ষ থাকে, আমরা এখানে পাঁচটা আমরা আলোচনা করব এবং বাকি 5টা আমরা বাড়ির কাজ রাখব। ক্রমিক নং 1, 2, 3, 4, 5। 1 বলছে মালিক কর্তৃক ব্যবসা আসবাবপত্র আনয়ন 5,000 টাকা। আমরা জানি প্রত্যেকটা লেনদেনে দুটো পক্ষ জড়িত থাকে, কখনো দুটো পক্ষ ছাড়া লেনদেন হতে পারে না। এখানে যদি আমরা দেখি, এখানে একটা পক্ষ হলো আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। দ্বিতীয়টা হলো মূলধন হিসাব। আসবাবপত্র হলো সম্পদ হিসাব, মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব। ডেবিট ক্রেডিট আমরা পরে বলি। এখানে ডেবিটের সমপরিমাণ টাকা, ক্রেডিট 5,000। কারণটা হবে কোন কারণে ডেবিট হচ্ছে, যেহেতু সম্পদ হিসাবে এখানে সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব অলওয়েজ ক্রেডিট হয়। এভাবে আমরা ডেবিট ক্রেডিটগুলো আমরা নির্ণয় করব। 2 নম্বর, বিমল ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়। এখানে দুটো পক্ষ জড়িত, একটা পক্ষ হলো ক্রয় হিসাব, আরেকটা হলো পাওনাদার, ব্র্যাকেটে হলো বিমল ট্রেডার্স। ক্রয় হলো ব্যয় হিসাব আর পাওনাদার হলো দায় হিসাব। এখানে টাকা হলো 7,000। ব্যয় বৃদ্ধি পায়, ক্রয় করলে আমাদের টাকা ব্যয় বৃদ্ধি পায়। পাওনাদার দায়ও বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট হবে, ব্যয় অলওয়েজ ডেবিট, বৃদ্ধি পেলে আরও ডেবিট। আর দায় অলওয়েজ ক্রেডিট, বৃদ্ধি পেলে আরও ক্রেডিট হবে। এই জন্য দায় বৃদ্ধি পেলে এখানে পাওনাদার ক্রেডিট হবে। বাকিতে পণ্য বিক্রয়, আমরা একটু আগে বলেছিলাম বাকিতে বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়। এখানে দুটো পক্ষ, একটা হলো দেনাদার হিসাব, আরেকটা হলো বিক্রয় হিসাব। দেনাদার হলো সম্পদ হিসাব, বিক্রয় হলো আয় হিসাব। এখানে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং আয়ও বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে আয় ক্রেডিট। এবং টাকার ফিগার হলো 9,000 টাকা। 9,000 সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। বিমল ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তোমরা দেখেছো আমরা 2 নম্বরে আমরা বিমল ট্রেডার্স থেকে ক্রয় করেছি এবং 4 নম্বরে এসে সেটা আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। পক্ষ হলো পাওনাদার, ব্র্যাকেটে বিমল ট্রেডার্স, আরেকটা হলো ক্রয় ফেরত হিসাব। পাওনাদার হলো দায় হিসাব আর ক্রয় ফেরত হলো ব্যয় হিসাব। দায় হ্রাস পাবে। আমরা যদি এখানে দায় হ্রাস পাই তাহলে দায় হ্রাস পাইলে দায় ডেবিট হয়। আর ব্যয় হ্রাস, যদি ব্যয় হ্রাস পায়, ব্যয় অলওয়েজ ডেবিট, বৃদ্ধি পেলে আরও ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট, সেখান থেকে আমাদের এটা ক্রেডিট হবে। এবং টাকার ফিগার হবে আমাদের 1,000 টাকা। 5 তারিখ 5 নম্বর, বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল। আমরা 3 নম্বরে আমরা বিক্রি করেছিলাম, 5 নম্বরে এসে সেটা ফেরত পাওয়া গেল। এটার উল্টা পক্ষ এখানে হয়ে যাবে বিক্রয় ফেরত। দুটো পক্ষ হলো, একটা হলো বিক্রয় ফেরত হিসাব,
আরেকটা হলো দেনাদার হিসাব। দেনাদার হিসাব, বিক্রয় ফেরত হলো আয় হিসাব, দেনাদার হলো সম্পদ হিসাব। এখানে আয় হ্রাস পাবে, আয় হ্রাস পেলে আয় ডেবিট হবে, আয় হ্রাস পাবে আমরা যদি সেটা আয় হ্রাস করে থাকি, আয় হ্রাস পেলে ডেবিট হবে। আর সম্পদ হ্রাস পাবে যখন আমরা ফেরত দেব, সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পেলে সম্পদ ক্রেডিট হবে। ডেবিটের সমপরিমাণ টাকা এখানে 2000 টাকা। এই হলো আজকে আমরা যে কাজ করেছি তার 1 থেকে 5 আমরা এখানে সমাধান করলাম, যে কিভাবে আমরা বিভিন্ন হিসাবের কারণ সহকারে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, আমরা এগুলো আজকে আলোচনা করলাম। তোমরা কি আমার কথা বুঝেছো? কারো কোনো যদি প্রশ্ন থাকে তোমরা এর মাধ্যমে প্রশ্ন করবে, আমরা সেটা উত্তর দেব। এ হলো 5, এভাবে 6, 7 আমরা এভাবে এগিয়ে যাব এবং আমরা আমাদের কার্যক্রম করব। আমাদের আজকের বাড়ির কাজ হবে হোমওয়ার্ক। আমাদের বাড়ির কাজ হলো 55 পৃষ্ঠার আমি যেভাবে নমুনা ছকটা করেছি, আমি করেছি 1 থেকে 5, 55 পৃষ্ঠার যে কাজ এটাকে তুমি সলভ করা পুরাটা, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত। এটা হলো আজকে আমাদের বাড়ির কাজ আমরা করব। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানেই শেষ করব। তারপরে তোমরা দেখে নাও, দেখে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমরা প্রশ্নের উত্তর দেব।